নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আজ আপনাদের নিয়ে যাব এক নতুন ভ্রমণে। আজকে আপনারা আমাদের চ্যানেলে যেই গল্পটি শুনতে চলেছেন তা হলো প্রখ্যাত সাহিত্যিক সৌভিক চক্রবর্তী সৃষ্ট নীরেন ভাদুরীর গল্প। নীরেন ভাদুরী সিরিজের একদম শুরুর দিককার একটি গল্প হলো কে প্রথম কাছে এসেছি। সেই গল্পটি আজকে উপস্থাপন করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো এবং এই সিরিজের আরও গল্প শুনতে জিও নীরেন ভাদুরী বলে একটি স্লোগান দেবেন। আমরা যথাযথ চেষ্টা করব আবার আপনাদের জন্য এইরকমই গল্প নিয়ে আসতে। ধন্যবাদ। বাবা চলে গেছেন, চলল। কথায় বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সব ক্ষত নিরাময় করে দেয়, কিন্তু এই ক্ষতের তো কোনো নিরাময় হচ্ছে না, বেদনার উপশম হচ্ছে না, বরং একটা একটা করে দিন যাচ্ছে আর বাবার অনুপস্থিতি আরো বেশি করে জাঁকিয়ে বসছে মাথার ভেতরে। নাছোড়া এক শূন্যতা গিলে নিচ্ছে প্রাণ রসটুকু। বড় অসার মনে হচ্ছে বেঁচে থাকা, এই দিনগত পাপ হয়। অথচ সে তো বাড়ির বড় ছেলে, মা আর ভাইয়ের দায়িত্ব তার কি এমন মুষড়ে পড়া মানায়? মা অব্দি তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। বলেছে, যে চাওয়ার সে তো গেছে, তুই যদি এমন মরা মানুষের মতো করিস, আমি ছোট কিনি ওই চাই বল দেখি। তোকে তো শক্ত হতে হবে নাকি? তোর এই দশা দেখে কিন্তু তোর বাবাও ভালো নেই নীরু। কতটা ব্যথা গিলে মা এই কথাগুলো বলেছে সেটা খুব ভালো বুঝতে পারছে নীরেন, কিন্তু মনের মধ্যে এতটুকু জোর সে পাচ্ছে না। আসলে তার চৈতন্যের তার বাবার এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। যত চেষ্টা করছে শোক ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানোর, তত বেশি জুবুথুবু হয়ে যাচ্ছে। দিনের পর দিন কলেজ কামাই হচ্ছে। সংস্কৃত কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে নীরেন। এই ইয়ারের পেপারগুলো বেশ কঠিন। একদিন করে ক্লাস মিস হওয়া মানে বেশ খানিকটা করে পিছিয়ে যাওয়া। নীরেন বেশ বুঝতে পারছে এবার আর সে পাশ করতে পারবে না। অথচ পরে পাশ করে দ্রুত একটা চাকরি পাওয়া খুব দরকার, নয়তো তাদের সংসারটা ভেসে যাবে। কিন্তু কি যে এক অবসাদ গ্রাস করলো তাকে, মনে হচ্ছে এর থেকে আর মুক্তি নেই। ঠিক এমনই একটা সময় একটা বিকেলবেলা নীরেনদের বাড়ি এসে হাজির হলো তার কলেজের দুই বন্ধু, তপন আর সৌগত। নীরেন অনেকদিন কলেজে যাচ্ছে না দেখে চিন্তিত হয়ে তারাই বাড়ি খুঁজে এসে হাজির হয়েছে। নীরেনের মা তাদের হাত জড়িয়ে ধরলেন। নীরুকে বাঁচাও বাবারা, এই বলে তিনি কাকতি মিনতি করতে থাকলেন। এইভাবে ওর তো মাথাটাই খারাপ। সৌগত ভরসা দিল, বলল, আপনি চিন্তা করবেন না মাসিমা, আমরা দেখছি। নীরেনকে ধরে বেঁধে ওরা বাড়ি থেকে টেনে বাইরে নিয়ে বলল, চল বেড়াতে যাই। নীরেন ঘাড় গোজ করে বলল, আর না রে, আমি যাব না, আমাকে জ্বালাস না তোরা। কথাটা শুনেই আবার তাকে টেনে বাড়িতে নিয়ে এলো ওরা। সোজা মায়ের সামনে এনে বলল, মাসিমা, নীরেনকে নিয়ে বেড়াতে যেতে চাইছি, ও যেতেই চাইছে না। বেড়াতে গেলে তো মনটা ভালো হতো না বলুন? আপনি কিছু বোঝান, ওকে বোঝান। মা কোন রকম এদিক ওদিক না দিব্যি দিয়ে বসল, বলল, তোকে যেতেই হবে, আমার দিব্যি। মায়ের দিব্যি বলে কথা। দিব্যির জোরে আর বন্ধুদের ষড়যন্ত্রে সান্ধ্যকালীন বেড়াতে যাওয়াটা পর্যবসিত হলো একেবারে দার্জিলিং যাত্রা। ঠিক দার্জিলিং শহরে নয়, সেখান থেকে কিছুটা নিচে লেবং নামে একটা গ্রামে সৌগত মিশে থাকে। তার রুমমেট প্রবেশ ছেত্রীর বাড়ি লেবংয়ে। প্রবেশ অনেকবার যেতে বলেছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। শেষমেশ দুদিন পরে বাক্স ব্যাগটা বেঁধে ওরা রওনা দিল লেবংয়ে। লেবং পৌঁছতে প্রায় বিকেল। ডিসেম্বর মাস, দিন একেতেই ছোট আর সূর্য ঢলে পড়বে পশ্চিমে। বেশ ঠান্ডা। উলের টুপি দিয়ে ভালো করে কান মাথা ঢেকে নিল সকলে। প্রবেশ দুদিন আগেই বাড়ি চলে এসেছে। সে ওদের নিতে এসেছিল দার্জিলিংয়ে। এবং দার্জিলিং শহর থেকে প্রায় 1000 ফুট নিচে। ব্রিটিশরা দেখেছিল দার্জিলিংয়ের চেয়ে ঠান্ডা এখানে একটু কম, তাই এখানে তারা প্রথম চা বাগান তৈরি করেছিল রেস কোর্স, চা বাগান আর পাইন বনে ঘেরা আশ্চর্য সুন্দর এই উপত্যকা। ওরা প্রবেশের গ্রামে
এখন মেরে কেটে 500-600 লোক বাস করে, হিন্দু আর বৌদ্ধই বেশি। তবে কয়েক ঘর খ্রিস্টানও আছে। মূলত চা বাগান আর জঙ্গলের কাঠ দিয়ে জীবিকা নির্বাহ করে গ্রামের মানুষ। কেউ কেউ দার্জিলিংয়ে চাকরি করতে চায় বটে, তবে সংখ্যায় তারা নগণ্য। এখনো ইলেকট্রিক এসে ঠিক পৌঁছয়নি। লণ্ঠন, কুপি আর টর্চই ভরসা। তাই সন্ধ্যের মধ্যেই কাজকর্ম সেরে শুয়ে পড়ে সবাই, আর দিন শুরু হয় সূর্য ওঠার আগে। তপন বলল, আমি কিন্তু সন্ধ্যা হতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, এখনই বলে দিলাম। প্রবেশ হেসে বলল, আরে না রে ভাই, আমরা তো আড্ডা মারবো। আমার কাকাও রাত জেগে কাজ করে। আর সৌগত বলল, কি করেন তোর কাকা? কাকা কন্ট্রাক্টর। কলকাতায় এক বিজনেসম্যানের সঙ্গে হাত মিলিয়ে লিবংয়ে একটা হোটেল বানাতে চাইছে, বুঝলি? ওদের লিবংয়ে একটা হোটেল বলে দারুণ হয়। ওদের সন্ধ্যের পরেই মিটিং হয়, বুঝলে? কাকা তো বলছে আর 2 বছরের মধ্যে ইলেকট্রিক এনে দেবে, হোল পাল্টে দেবে লিবংয়ের। লেবংয়ে পৌঁছেই সবুজের সমারোহ দেখে মনের ভারটা যেন একটু, এই কথাটায় মনটা আবার খারাপ হয়ে গেল। তার মনে হলো, ভোল পাল্টে দিলে তোর লেবং আর লেবং থাকবে না। যতদিন শহরের ছোঁয়াচ বাঁচিয়ে থাকতে পারবে, ততদিনই তার প্রাণ থাকবে। কিন্তু সে কথা শুনবে কে? সবাই চায় উন্নয়ন, আর উন্নয়নের প্রথম বলি যে জঙ্গল, একথা কে না জানে। প্রবেশদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। তা হলেও প্রবেশটা যে বাকি গ্রামবাসীদের তুলনায় বর্ধিষ্ণু, সেটা বাড়ির প্রবেশের ঠাকুরদা একটা সময় দীর্ঘদিন শোভাবাজার রাজবাড়িতে সিকিউরিটি গার্ড ছিলেন। সেই সূত্রে প্রবেশের বাবা কাকাও কলকাতায় নিয়মিত যাতায়াত করতেন। ফলে প্রবেশদের বাড়ির বেশিরভাগ লোকই বাংলা বুঝতে তো পারতেনই, ভাঙা ভাঙা বলতেও পারতেন। প্রবেশের কলকাতার বন্ধু শুনে নীরেনদের খুব খাতির করলেন তারা। কাঠের বাড়ির দোতলার একটা ঘরে ওদের 3 বন্ধুর থাকার ব্যবস্থা হলো। ঘরে চোখ জুড়ে গেল নীরেনের। পাইন বনের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে চা বাগান, আর কাছে ঝিরঝির করে বয়ে চলেছে ছোট্ট এক পাহাড়ি নদী। প্রবেশ বলল, ওর নাম হলো কি রংডং। কি সুন্দর নাম! শুনলেই মনে হয় কেউ রুনু 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 নূপুর বাজাচ্ছে। নদীর চলনটাও ঠিক তেমনই, যেন নূপুর পায়ে এর মতো ছুটে চলেছে আপন খেয়াল। বিকেল গড়িয়ে তখন একটু একটু করে সন্ধে নামছে উপত্যকায়। নদীর দিকেই বিভোর হয়ে তাকিয়েছিল নীরেন। এই আবছায়া, অন্ধকার আর বহতা জল যেন তার মন থেকে শোকের ভাবটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তখনই নিচ থেকে একটা হইচইয়ের শব্দ কানে এল। নেমে এসে দেখলো উঠোনে প্রবেশের কাকা জীবেশ ছেত্রী একটা চেয়ারে বসে আছে, আর তার হাতে ডেটল লাগিয়ে দিচ্ছে প্রবেশের কাকা। হাতে বেশ গভীর কামড়ের দাগ। প্রবেশের বাবা বললেন, একটু দেখে শুনে চলবি তো। ব্যাপারটা জানা গেল 2-3 দিন পর থেকে। জঙ্গলের মধ্যে যেখানে হোটেল বানানো হবে, সেখানকার গাছ কাটা শুরু হবে, তাই গাছে দাগ দেওয়ার কাজ চলছে। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু প্রবেশের কাকা একবার চক্কর লাগিয়ে দেখেছিলেন সব কাজ ঠিক মতো হলো কিনা। ঠিক তখনই চোখের মধ্যে থেকে একটা জঙ্গলি বিড়াল লাফিয়ে এসে হাতে কামড় দিয়ে পালিয়ে। প্রাথমিক ওষুধপত্র লাগিয়ে ব্যান্ডেজ বাঁধা হতে প্রবেশের বাবা বললেন, বিড়ালের কামড়, কাল সকালে কিন্তু দার্জিলিংয়ে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে। ঠাকুরদা বললেন, না না রে লেপার্ডের বাচ্চা, দেখতে হচ্ছিস তো? ওর কাকা বলল, বিড়াল বিড়াল লেপার চিনবো না? আর ওই এলাকায় লেপার নেই, সব আমরা খেয়ে। আহা, চলে আসতেও তো পারে। না বাবা, লেপার্ড আসবে না। সারাক্ষণ ওখানে মানুষ ঘোরাফেরা করছে, লেপার্ড কখনো আসে নাকি? কাল সকালে গিয়ে দেখতে হবে বিড়ালটা ওখানে ছানাপোনা দিয়েছে কিনা, দিলে তাড়াতে হবে। এমন আচমকা লাফিয়ে এলো, হাতটা সরানোর সুযোগই পেলাম না। উফ, খুব ব্যথা করছে। বলেছিল বটে সকালে গিয়ে দেখ, কিন্তু রাতটুকু কাটাতে পারলো না প্রবেশের কাকা। তার আগেই বিভৎস এক কাণ্ড হলো। কিছুক্ষণের মধ্যেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো সে। প্রচণ্ড খিঁচুনি শুরু হলো। সে এমন খিঁচুনি যে হাত পা মুখ সব বেঁকে যেতে লাগলো।
কান আর নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করলো। প্রবেশের বাবা বললেন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, এই গাড়ি ডাকো। গ্রামের মুখিয়া কিরণ ছেত্রী। প্রবেশ দৌড়লো গাড়ি ডাকতে, কিন্তু গাড়ি আস্তে আস্তে সবাই কান্নায় ভেঙে পড়ল। স্তম্ভিত হয়ে গেল সৌগত আর তপনও। বেড়াতে এসে যে এমন ভয়ানক একটা কাণ্ড হবে কেউ দুঃস্বপ্নেও কল্পনা করে। শুধু ভুরু কুচকে জীবেশ ছেত্রীর মৃতদেহের দিকে তাকিয়ে রইল নীরেন। বাবার মৃত্যু শোক তাকে এমন অভিভূত করে রেখেছে যে কোনো মৃত্যু তাকে আর উদ্বেল করে না। সে শুধু ভাবতে লাগলো, বিড়ালের কামড়ে এমন মৃত্যু হতে পারে না। শরীরে তীব্র বিষক্রিয়া হলে তবেই এমন উপসর্গ দেখা যায়। তবে যেমন তেমন বিষ নয়, হোমোটক্সিন, যে বিষ কামড়ের সময় ঠেলে দেয় মোড়া জাতীয় সাপেরা। গ্রামের ছিলেন নীরেন। নানা রকমের সাপ এবং তাদের কামড় সম্পর্কে সে অবগত। তার মনে হলো বিড়াল কামড়ানোর আগে বা পরে কখনো এক সময় কোনো মোড়া জাতীয় সাপ কামড়েছে। বিড়াল কামড়ানোর অভিজ্ঞতায় সেটা সে বুঝতে পারেনি, অথবা যে বিড়ালটা তাকে কামড়েছে সেটা সাপের কামড় খেয়েছিল। কিন্তু এক্ষেত্রে তো বিষের অভিঘাত এত তীব্র হওয়ার কথা নয়। সে তার সন্দেহের কথা বলল প্রবেশের বাবাকে। আশপাশের কয়েকজন গ্রামবাসীও জমে গেছিল। সকলে নীরেনের কথায় সায় দিল। তারা সবাই প্রায় বলে উঠল, সবই তো সাপের কামড়ই মনে হচ্ছে, কিন্তু এই শীতে সাপ আসবে কোথা থেকে? প্রশ্ন, এটা তো সাপেদের শীত ঘুমের সময়। তাহলে জীবেশের সারা দেহ তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও কোনো সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেল না। অদ্ভুত এক রহস্য হয়ে রইল প্রবেশের কাকার মৃত্যুটা। সৎকার হতে হতে পরের দিন দুপুর হয়ে গেল। তপন বলল, এই চল, কালকের ট্রেনে আমরা পালাই, বুঝলি? এখানে থাকতে ভালোই লাগছে না মোটে। সৌগতও সায় দিল তার কথায়। হলো, কামড়ালো বিড়াল আর অথচ শরীরের উপরে সাপের বিষ। আমার না কেমন একটা ভয় ভয় করছে। কাল সকালে বেরিয়ে পড়ি, চল। না, অপঘাতে মৃত্যু 3 দিনের শ্রাদ্ধ। তবে এদের অন্য কোনো নিয়ম আছে কিনা তা জানতে হবে। সে হয় না, সৎকারে থাকলাম যখন শ্রাদ্ধ অবধি থাকতে হবে। জানা গেল এদের নিয়ম একটু আলাদা। 3 দিন নয়, কাজ হবে 7 দিন। সৌগত বলল, নীরেন ঠিকই বলেছে, কেস ছেড়ে চলে যাওয়াটা ভালো দেখায় না। একটা সপ্তাহ চেপে চুপে কাটিয়ে দিলেই হবে। তবে হ্যাঁ, আমি বাড়ির বাইরে বেরোচ্ছি না। নীরেন বলল, আহ, অত ভয় করে কি বাঁচা যায়? তোরা ঘরে থাকলে থাক, এসেছি যখন আমি আশপাশটা ঘুরে দেখব। দুপুর গড়াতে নীরেন প্রবেশকে গিয়ে বলল, এ ভাই, এই আমি একটু ঘুরে আসছি, ঘরে বসে থাকতে ভালো লাগছে না আর। রমেশ বলল, এই সত্যি তো, কেমন বিপদে বললে বলো দেখি। ঘুরে এসো, তবে একা যেও না। আমার বন্ধু ভূপেনকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে যাও। আমার তো এখন বেরোনো চলবে না, না হলে। কথাটা কেটে নীরেন বলল, কাউকে লাগবে না ভাই, আমি এই আশপাশটা দেখেই চলে আসবো। প্রবেশ শুনল না। ভূপেন বলে ছেলেটিকে ডেকে রীতিমতো জোর করেই গছিয়ে দিল নীরেনের সঙ্গে। ছেলেটিকে আগের দিন সৎকারের সময়ও দেখেছে নীরেন। চুপ করে একপাশে দাঁড়িয়েছিল। কথা বলে, কিন্তু কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণের মধ্যেই নীরেনের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। ভূপেন বলেছিল ওর পুরো নাম ভূপেন মাইকেল তামাং। দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজে পড়ে। ওরা কনভার্টেড খ্রিস্টান। ওদের পূর্বপুরুষ বৌদ্ধ ছিল। 1860 সালের দিকে যখন লেবংয়ে চা বাগান তৈরি হলো, তখনই বিহার, ছোটনাগপুর ইত্যাদি নানা জায়গা থেকে প্রচুর কুলি ধরে আনা হলো। মূলত তাদেরই ধর্মান্তরিত করার জন্য তৈরি হলো চার্চ। সে কিছু মানুষও ধর্মান্তরিত হয়েছিল। শুনতে শুনতে অবাক হয়ে গেল নীরেন। এখানেও গির্জা আছে? দেখবে? হ্যাঁ, দেখাও। রুংডুং নদীর ধার দিয়ে মিনিট 20 হাঁটার পরে ওরা এসে হাজির হলো একটা ছোট মতো টিলার সামনে। টিলার মাটি কেটে বোল্ডার ফেলে ফেলে ধাপ তৈরি করা হয়েছে। গোটা 50 ধাপ ওঠার পরেই পাইন গাছে ঢাকা সমতল জমি।
তার মধ্যেই দাঁড়িয়ে আছে ছোট্ট গির্জাটা। ইমারতটার বয়স হয়েছে বোঝাই যায়। জলা দেওয়ালে শ্যাওলার বাসা। গেটে তালা দেওয়া দেখে অবাক হয়ে গেল নীরেন। বলল, তালা কেন? এটা বন্ধ কেন? এক ঝলকের জন্য যেন কঠিন হয়ে গেল ভূপেনের মুখটা। পরক্ষণেই সেই ভাবটা চাপা দিয়ে ভূপেন বলল, বন্ধ ছিল না, তবে এইবার বন্ধ হয়ে যাবে। কেন? চা বাগানে আর আগের মতো রমরমা নেই, ব্যবসা একটু একটু করে কমছে। দুটো চা বাগান তো ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, কুলিরা কাজের খোঁজে অন্য জায়গায় চলে গেছে। মেনলি ওই দুটো বাগানের কুলিরাই এই চার্চে আসতো, ওরা চলে যেতে চার্চের লোকও আসা একদম কমে গেছিল। আমরা যারা লেভয়াং এর কনভার্টার তারাই আসা যাওয়া করতাম, কিন্তু সে আর কজন? তবে চার্চটাকে ফাদার ক্যারল, ফাদার আর নেই, তাই চার্চটাও এবার বন্ধ হয়ে যাবে। নেই মানে? উনি কি চলে গেছেন? না, সুইসাইড করেছেন। ভূপেনের কথাটা শুনে চমকে উঠল নীরেন। সে বলল, সে কি? কেন? আবার সেই কঠিন ভাবটা ফিরে এলো ভূপেনের মুখে। থেমে থেমে সে বলল, লেভয়াং এর কিছু লোক ওকে সুইসাইড করতে। আমাকে বলা যাবে ব্যাপারটা কি? আমার খুব কৌতূহল হচ্ছে। চলো ভেতরে গিয়ে বসি, তারপর বলছি। পাঁচিল টপকে দুজনে চলে গেল গির্জার ভেতরটায়। গেট থেকে গির্জা অবধি মোরাম বিছানো রাস্তা, দুদিকে ফুলের বাগান। বাগানটা দেখলে বোঝা যায় কিছুদিন আগে অবধিও গাছগুলোর নিয়মিত পরিচর্যা হতো। এখন আর তাদের আদর যত্ন করার কেউ নেই। বড় বড় গাছে ছায়াচ্ছন্ন হয়ে আছে জায়গাটা। বারান্দার ওপরে এসে বসলো দুজনে। নীরেনের ঠান্ডা লাগছিল। ব্যাপারটা ভালো করে গায়ে জড়িয়ে নিল সে। ভূপেন বলতে শুরু করলো, বাবার কাছে শুনেছি 30 বছর আগে 1932-33 সাল নাগাদ ফাদার চার্লস ক্যারল লেভয়াং এ আসে। আজকে লেভয়াং এর যেটুকু উন্নতি দেখছো ফাদার ক্যারলের জন্য। লেভয়াং এর ছেলে মেয়েরা যে আজ দার্জিলিং বা কলকাতার কলেজে পড়তে যেতে পারছে, তার পেছনে ফাদার ক্যারল। চলে যাওয়ার আগে অবধি রোজ সকালে ফাদার এখানকার ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়িয়েছেন। আমি আর প্রবেশও ফাদারের কাছে পড়েছি। ফাদার খুব ভালোবাসতেন আমাদের দুই বন্ধুকে, নিজে হাতে চা বানিয়ে খাওয়াতেন। মানুষ ছিলেন জানো তো। ওর কাছেই শুনেছি পরে ব্রিটিশ নাগরিকত্ব নিলেও ফাদারের জন্ম কিন্তু ফ্রান্সের এক ছোট্ট আল্পস পর্বতের উপত্যকায়। ওদের গ্রাম একটা আমাদের লেভয়াং এর মতোই। উনি বলতেন লেভয়াং এর সঙ্গে নিজের জন্মভূমির মিল খুঁজে পান, তাই হয়তো এত ভালোবেসে ফেলেছিলেন আমাদের গ্রামটাকে। কিন্তু আমরা ওর ভালোবাসার দাম দিতে পারলাম। গন্ডগোলের সূত্রপাত হয়েছে বছর 5 আগে। আমাদের গ্রামের মুখিয়া কিরণ ছেত্রী আর কলকাতার এক বিজনেসম্যানের সঙ্গে এখানে একটা হোটেল বানানোর প্ল্যান করে। সরকার থেকে 3 একর জমি লিজ নেবে ঠিক করে ওরা সেই মতো দরখাস্ত করে, কিন্তু ফাদার জানতে পারে জমিটা ওর এমন জায়গায় নিতে চাইছে যেখানে হোটেল বানাতে গেলে কয়েক হাজার গাছ কাটে। ফাদার ওদের বলেন এই জায়গাটা বদলে বন্ধ চা বাগানের কিছু জমি নিতে, কিন্তু সে জমি কিনতে টাকা লাগে, তাই ওরা রাজি হয় না। ওরা জেদ ধরে জঙ্গলের মধ্যেই হোটেল বানাবে। ফাদার তখন গভর্নমেন্টকে চিঠি লেখে যে জঙ্গলে লেভয়াং এর বায়োডাইভার্সিটি নষ্ট হবে, হোটেল তৈরির কাজে তখনকার মতো বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন থেকেই কিরণ, জীবেশ ছেত্রী আর ওদের সঙ্গপাঙ্গরা ফাদারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওরা গ্রামের লোকজনের কানে বিষ ঢালতে থাকে যে ফাদার এলাকার উন্নয়ন চান না, হোটেল হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, হোটেল হতে না দিয়ে ফাদার প্রকারান্তরে গ্রামের মানুষের পেটে লাথি মারছে ইত্যাদি। ফাদারের সঙ্গে গ্রামের মানুষের দূরত্ব তৈরি হয়। ফাদার দুঃখ পেয়েছিলেন। উনি শুধু বলতেন আমি যা করছি লেভয়াং এর মঙ্গলের জন্য করছি, তা তুমি বলো। ফাদার তো আর হোটেল বানাতে বারণ করেননি, শুধু অন্য জায়গায় বানাতে বলেছিলেন। যাই হোক, এর মধ্যে লাস্ট ইয়ার যেটা হয়
ওরা ওরা ঘুষ দিয়ে আবার পারমিট জোগাড় করে ফেলে। তখন ফাদার একেবারে রুখে দাঁড়ান। জঙ্গল কাটতে গেলে আগে আমাকে মারতে হবে, সেই নিয়ে বিরাট গন্ডগোল হয়। এই জীবেশ আর কিরণ তখন ফাদারকে থ্রেট দেয়, লেবং থেকে তাড়িয়ে দেবে। ফাদার ওদের কথায় পাত্তাও দেননি। ওইটাই ভুল হয়েছিল। এরই 3-4 মাস পরে কিরণ ছেত্রের বাড়িতে চুরি হয়, আর কিরণ থানায় গিয়ে ফাদারের নামে ডায়েরি করে। চার্চের পেছনের দিকে মাটির তলা থেকে চুরির মাল উদ্ধার হয়। পুলিশ ফাদারকে ধরে নিয়ে যায়। ফাদারের 6 মাসের জেল হয়। পারছো পুরোটাই ষড়যন্ত্র। জেল থেকে বেরিয়ে চার্চে শিখতে গেলে কিরণরা ফাদারকে ঘাড় ধাক্কা দেয়, বলে কোনো চোরকে এখানে থাকতে দেবে না। ফাদার অনুরোধ করেন অন্তত একদিনের জন্য ওকে চার্চে থাকতে দেওয়া হোক। ওর কিছু জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে উনি বরাবরের মতোই লেবং ছেড়ে চলে যাবেন। শেষমেশ ওরা রাজি হয়। ফাদার এই অপমানটা নিতে পারেন, চার্চের ভেতরে সুইসাইড করেন। আসলে লেবংকে ভালোবাসতেন তো, বেঁচে থাকলে তো দিত না, তাই মরে গিয়ে ফাদার রয়ে গেলেন। ভূপেন বলা শেষ করলো, আর তখনই ছনছন করে হাওয়া বয়ে এলো দূর পাহাড়ের দিক থেকে। নেমে এলো অঝোর বৃষ্টি, যেন ফাদার চার্লস ক্যারলের অপমানে কান্নায় ভেঙে পড়ল লেবং উপত্যকা। বৃষ্টি থেকে বাঁচতে ওরা ঢুকে এলো গির্জার ভেতরে। নীরেন দেখলো গির্জাটা খুবই সাদামাটা। লম্বা হলঘরের এক প্রান্তে কাঠের প্ল্যাটফর্ম, যাকে বলে পুলপিট, আর ওপরে প্রভু যিশুর মূর্তি। সামনে দুটো প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে তার থেকে ফুট 10 দূরত্ব রেখে বসার জায়গা, সারি দিয়ে সাজানো কিছু কাঠের টেবিল আর চেয়ার। সব কিছুর ওপরেই ধুলো পড়েছে। জুতো খুলে কাঠের প্ল্যাটফর্মে উঠে নীরেন যিশুর মূর্তিকে প্রণাম করল। ভূপেন বলল, ফাদার চলে যাওয়ার পর এই প্রথম বোধহয় আমরাই ভেতরে। ফাদার কি এই ঘরে আত্মহত্যা করেছিলেন? না, গির্জার পেছনে একটা ঘরে ফাদার থাকতেন। সেই ঘরে কিরণ ছেত্রের তো ফাদারকে একদিন থাকার অনুমতি দিয়েছিলেন। পরের দিন ওরাই ফাদারকে বার করতে এসে দেখেছিলেন ফাদারের গলায় ফাঁসি লাগিয়েছে। সুইসাইড নোটে ফাদার লিখে গিয়েছিলেন, ঈশ্বর তোমাদের চৈতন্য দিক। ভালো থেকো লেবং। আমাকে কি নিয়ে যাবে ঘরটায়? কেন যেতে চাও সেখানে? যে মানুষ জঙ্গলের জন্য লড়াই করেছেন তিনি কোথায় থাকতেন দেখতে ইচ্ছে করছে। আমিও জঙ্গল ভাবব। বৃষ্টি থামতে ভূপেন নীরেনকে নিয়ে এলো ফাদারের ঘরের সামনে। ছোট্ট কাঠের ঘর, দরজাটা ভেজানো। সেই দরজা ঠেলে দুজনে ঢুকে পড়লো ঘরে। এমনিতেই বিকেল হয়েছে, তার উপরে আকাশে মেঘ। যেটুকু আলো আছে সেটুকু আর গাছের ঠামিয়ানা ভেদ করে ঘরের ভেতরে অবধি পৌঁছচ্ছে না। বেশ অন্ধকার ঘরের ভেতরটা। তার মধ্যেও নীরেন দেখলো ঘরের মধ্যে একটা মাত্র তক্তপোষ আর সারি সারি বইয়ের আলমারি ছাড়া। তবে আলমারিগুলো সবই ফাঁকা। নীরেন বলল, বইগুলো কোথায় গেল? জেল হওয়ার পরে ফাদার আমাকে আর প্রবেশকে বইগুলো নিয়ে যেতে বলেছিলেন। আমরা ভাগাভাগি করে নিয়ে গেছিলাম, আর তো ফেরত দেওয়া হলো না। অবশ্য একদিক থেকে ভালোই হলো, ফাদার বই পড়তে খুব ভালোবাসতেন। ফাদারের ভালোবাসার জিনিস আমার কাছেই রয়ে গেল। বলতে বলতে ভূপেনের চোখ চিকচিক করল। অন্ধকারেও সেটা দেখতে পেল নীরেন। বলল, কিন্তু তোমার বন্ধু প্রবেশ তো চায় হোটেল হোক। ওর কথা শুনে তো তাই মনে হলো। সে কেউ যদি গদ্দারি করে, আমরা কি করার আছে? গদ্দারি? তা নয়তো কি, ফাদার যতদিন বেঁচে ছিলেন প্রবেশক বলতো জঙ্গল কাটা যাবে। এই নিয়ে ওর কাকার সঙ্গে ওর ঝামেলাও হয়েছিল, কিন্তু ফাদার চলে যেতেই ওর পাল্টে ফেললো। নেহাত ছোটবেলায় বলতো, হয়তো ওর রিলেশন রাখতাম। তবে যত যাই করুক, এই জঙ্গল ওরা কাটতে পারবে না, বেঁচে থাকতে কাটতে পারবে না। তো কি হয়েছে, আরে কি ফাদার ঠিক থাকতে দেবে? ভূপেনের শেষ কথাটাই চমকে উঠল নীরেন। মানে? সেই কনকনে ঠান্ডায়
অন্ধকার ঘরে দাঁড়িয়ে ভূপেন এমন একটা কথা বলল যেটা শুনে মীরেনের বুকটা ছ্যাদ করে উঠল। ভূপেন বলল, কামড়ালো বিড়াল অথচ মানুষটা মরল সাপের বিষে। এটা কি কোনো সাধারণ ঘটনা বলে মনে হয়? কখন ঘটল? গাছ কাটা শুরু হওয়ার 2-3 দিন আগে। মরলোকে ইংরেজ ছেত্রী, যে কিনা ফাদারের মৃত্যুর জন্য দায়ী। আমি তোমাকে বলেছি ফাদার প্রেতাত্মা জেগে উঠেছে। এইবার প্রতিশোধের পালা। যারা যারা ওর মৃত্যুর জন্য দায়ী এক এক করে সবাই মরবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। মীরেন দেখল অন্ধকারে ভূপেনের চোখ দুটো যেন জ্বলছে।